হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট যারা এইসি ইংলিশ যারা নিয়েছো তাদের জন্য ভিডিওটা। তো আমি জানি সিলেবাস তোমাদের এখনো দুটো বাকি রয়েছে, তো সময় হচ্ছে না। আর দ্বিতীয় কথা, শরীরটা বেশ কিছুদিন ধরে আমার খুবই খারাপ, যার জন্য হয়তো ভিডিও করার সেই ইচ্ছেটা হচ্ছে না। ঠিক আছে, তবুও চেষ্টা করছি সিলেবাসটা শেষ করে দিতে। তো চলো, যেটা আজকে এটাকে ফুল কমপ্লিট করব। ভিডিওটা একটু বড় হবে হয়তো, কিন্তু প্লিজ একটু তোমাদেরই জন্য একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো যেটা আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে আ ডেজ ওয়েট। তো লিখেছেন, কে লিখেছেন না, আর্নেস্ট মিলার হেমিংওয়ে। তো ইনি একজন বিখ্যাত খ্যাতনামা আমেরিকান সাংবাদিক এবং উপন্যাসিক এবং ছোট গল্পকার। ঠিক আছে। আর তিনি 1954 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। তার সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আর কি সেরা পুরস্কার, নোবেল পুরস্কার তিনি পান। তার চরিত্রগুলো এমন বাস্তবতাকে তুলে ধরেছে যা পাঠকদের একটা সমালোচনামূলক মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ হেমিংওয়ে রচনার যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো এতটাই বাস্তবসম্মত যে পাঠকদের একটা গভীর চিন্তা করতে বাধ্য করে আর কি। অ্যান্ড তিনি স্প্যানিশ গৃহযুদ্ধে একজন সংবাদদাতা হিসেবে কাজ করেছিলেন। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে ফর হোম দ্য বেল টোলস লেখেন, এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা তার লেখায় প্রভাব ফেলেছে। এছাড়া তিনি তার একদম জীবনের শেষ দিকে তিনি জীবনের শেষ দিকে তিনি এসে আত্মহত্যা করেন। ঠিক আছে, জীবনের শেষ পর্বে এক মানসিক সমস্যায় তিনি ভোগেন এবং তিনি আত্মহত্যা করেন, যা অনেককে একটা অবাক করে দেয়। আর আমরা যেটা পড়ছি, মানে আ ডেজ ওয়েট গল্পটি একটা ছেলেকে ঘিরে, যে জ্বরে আক্রান্ত এবং অদ্ভুত সব কল্পনাজনিত অভিজ্ঞতা অর্জন করেছে। মানে গল্পের মূল আর কি চরিত্র এখানে শিশু, যে অসুস্থ অবস্থায় বাস্তব এবং কল্পনার একটা বিভ্রান্তিতে পড়ে যায়। এবং তো এই ব্যাপার। উম, তো চলো আমরা আলোচনা করি যে কি বলতে চেয়েছে। তো দেখো, টেক্সটটা পড়াচ্ছি। He came into the room to shut the windows while we were still in, and I saw he looked ill. তো সে ঘরে এলো এবং জানালাগুলো বন্ধ করতে, যখন আমরা এখনো বিছানায় ছিলাম, আর আমি দেখলাম সে অসুস্থ। তো সে বলতে এখানে এই স্যাজ অর্থাৎ এই ছেলেটাকে বোঝানো হচ্ছে। এটা একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে মানে সুইটহার্ট বা ডার্লিং, মানে প্রিয়। তো কি বলছে, হি ওয়াজ সিভারিং, তো সে কাঁপছিল, এবং হিজ ফেস ওয়াজ হোয়াইট, একদম মুখে তার রক্ত নেই, মানে ফ্যাকাসে, মানে সাদা হয়ে গেছে। অ্যান্ড হি ওয়াকড স্লোলি অ্যান্ড দো ইট একড টু মুভ, অর্থাৎ সে ধীরে ধীরে হাঁটছিল, যেন চলতে তার ব্যথা হচ্ছিল। এই একট মানে হচ্ছে ব্যথা। ঠিক আছে, ব্যথা করছিল, মানে ছেলেটা খুব দুর্বল, জ্বরে আক্রান্ত হয়েছে, ফলে তার শরীরটা কাঁপছে, মুখে রক্ত নেই, ফ্যাকাসে হয়ে গেছে, এবং হাঁটার সময় তার শরীরটা খুব ব্যথা করছে বলে মনে হচ্ছে। তো বলছে, হোয়াটস দ্য ম্যাটার স্যাজ, অর্থাৎ কি হয়েছে স্যাজ, কি হয়েছে, মানে তার বাবা জিজ্ঞাসা করছে ছেলেকে কি হয়েছে। তো বলছে, তখন ছেলে বলছে, আই হ্যাভ গট এ হেডেক, আমার মাথা ধরেছে। মানে বাবা যখন ছেলেকে তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করছে, তখন ছেলে বলছে তার মাথাটা কি, মানে মাথা ব্যথা করছে, জ্বর হয়েছে তো মাথা ব্যথা করছে, মাথা ধরেছে। ইউ বেটার গো ব্যাক টু বেড, তখন বাবা বলছে যে তুমি তাহলে এখন, তোমার ভালো হয় তুমি বিছানায় গিয়ে তুমি রেস্ট নাও। ঠিক আছে, ইউ বেটার গো ব্যাক টু বেড। তখন ছেলে বলছে, নো আই এম অল রাইট, না আমি ঠিক আছি। ছেলেটি অসুস্থ, কিন্তু বলছে তবুও যে আমি ঠিক আছি, মানে যদিও সে ছেলেটা দুর্বল, তবুও সে সাহস দেখাতে চায় এবং হয়তো ভয় পাচ্ছে, তাই সে বলে যে ঠিক আছে। তো কিন্তু তার বাবা কিন্তু বলে, ইউ গো টু বেড, আই সি ইউ হোয়েন আই এম ড্রেসড, তো তুমি বিছানায় যাও, আমি তোমার সঙ্গে দেখা করব যখন আমি জামা কাপড় পরে নেব। অর্থাৎ বাবা ছেলেকে আবার ঘুমোতে বলেন, এবং বলেন যে তিনি পরে এসে দেখবেন, এতে বোঝা যায় যে বাবা যত্নশীল এবং পরিস্থিতি গুরুত্ব সহকারে ব্যাপারটা নিচ্ছেন। ঠিক আছে। তো আমরা যে অংশটুকু পড়লাম এর মধ্যে দেখলাম যে একটা ছোট ছেলে জ্বরে আক্রান্ত হয়ে কাঁপছে, খুব অসুস্থ, তার বাবা সেটা লক্ষ্য করেন এবং যত্ন নেন। ছেলেটি নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না, কিন্তু তার শরীরের ভাষা বলে দেয় সে অসুস্থ। তো এইভাবে একটা গল্পের একদম পুরো মানে একদম শুরুতেই
একটি আবেগপূর্ণ পিতা পুত্রের একটা সম্পর্ক, একটা উদ্বেগের একটা সুন্দর আবহাওয়া, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। চলো নেক্সট পার্ট আমরা পড়ি। But when I came downstairs, he was dressed, sitting by the fire, looking a very sick and miserable boy of 9 years. অর্থাৎ বলছে, কিন্তু যখন আমি নিচে এলাম তখন সে জামা কাপড় পরে আগুনের পাশে বসেছিল, সিটিং বাই দ্য ফায়ার, আগুনের পাশে বসেছিল। আর দেখতে আহ, ছিল একেবারে অসুস্থ, সিক লাগছিল, অসুস্থ লাগছিল, এবং মিজারেবল বয় অফ 9 ইয়ার্স, অর্থাৎ কষ্টে থাকা এক 9 বছর বয়সী ছেলের মতন। তো এখানে মিজারেবল মানে কি, কষ্টে, কষ্টে থাকা, বিষণ্ণ। অর্থাৎ ছেলেটি অসুস্থ হওয়া সত্ত্বেও জামা কাপড় পরে আগুনের পাশে বসেছিল। তার অসুস্থতা, দুর্বলতা সহজেই কিন্তু সেটা বোঝা যাচ্ছিল। When I put my hand on his forehead, I knew he had a fever. তো আমি যখন তার কপালে হাত রাখলাম তখন বুঝলাম তার জ্বর হয়েছে। You go up to bed, I said, you are sick. তুমি ওপরে গিয়ে বিছানায় শুয়ে পড়ো, আমি বললাম তুমি অসুস্থ। I am all right, he said. কিন্তু সে বলে যাচ্ছে যে আমি ঠিক আছি, সে বলল। When the doctor When the doctor came, he took the boy's temperature. ডাক্তার আসার পর তিনি ছেলেটির তাপমাত্রা মাপলেন। অর্থাৎ মানে ডাক্তার রোগ নির্ণয়ের জন্য তার শরীরের তাপমাত্রা পরীক্ষা করলেন। হোয়াট ইজ ইট, আই আস্কড হিম। তো কত হলো, আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম। মানে বাবা আর কি জানতে চান ছেলের জ্বর কত ডিগ্রি হয়েছে। 102। তো 102 ডিগ্রি। ডাক্তার জানান যে ছেলেটির শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি ফ্যারেনহাইট, যা মাঝারি মাত্রার কিন্তু জ্বর। Downstairs, the doctor left 3 different medicines in different colored capsules with instruction for giving them. তো নিচে, ডাউনস্টেয়ার মানে নিচে, ডাক্তার কি করলেন না 3টি ভিন্ন রঙের যে ক্যাপসুল, ভিন্ন রঙের ক্যাপসুল, 3 ধরনের ওষুধ রেখে গেলেন এবং তা দেওয়ার নির্দেশনাও দিয়ে গেলেন, মানে ইনস্ট্রাকশনটাও দিলেন, ফর গিভিং দেম, তার সাথে ইনস্ট্রাকশনটাও দিলেন। অর্থাৎ ডাক্তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ দিয়ে যান এবং কিভাবে কখন সেগুলো দিতে হবে, খেতে হবে, সেটাও আর কি বুঝিয়ে দেয়। তো one was to bring down the fever, another a purgative, the third to overcome an acid condition. অর্থাৎ এখানে যে বলছে একটি ছিল জ্বর কমানোর জন্য, মানে একটা কি ছিল জ্বরকে কমানোর জন্য, ব্রিং ডাউন দ্য ফিভার, জ্বরকে কমানোর জন্য, আর আরেকটি ছিল পেট পরিষ্কার করা ওষুধের জন্য। ঠিক আছে, অর্থাৎ এই পার্গেটি বলতে পেট পরিষ্কার করা ওষুধ, পেট পরিষ্কার করা ওষুধ। আর তৃতীয়টা, দ্য থার্ড, তৃতীয়টা ছিল অম্ল মানে অ্যাসিড আর কি অবস্থায় চিকিৎসার জন্য। অর্থাৎ 3 ধরনের চিকিৎসার পরিকল্পনা করেছিলেন জ্বর, পেট পরিষ্কার ও শরীরের অম্লতা নিয়ন্ত্রণের জন্য। The germs of influenza can only exist in an acid condition, he explained. তিনি ব্যাখ্যা করলেন যে ইনফ্লুয়েঞ্জার জীবাণু কেবলমাত্র অম্ল পরিবেশে টিকে থাকতে পারে। অর্থাৎ ডাক্তার কি করলেন না ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে যে চিকিৎসা জ্ঞান ব্যাখ্যা করেন, এটি শরীরে অম্ল অবস্থায় আরো বেড়ে যায়, সেই কারণে বলছে আর কি, ব্যাখ্যা দিয়েছে। তো তারপরে বলছে he seemed to know all about influenza and said there was nothing to worry about if the fever did not go above 104 degrees. তো কি বলছে, তিনি ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে সবকিছুই জানেন মনে হলো, মানে হি সিম টু নো অল অ্যাবাউট ইনফ্লুয়েঞ্জা, মানে সবকিছুই জানেন বলে মনে হলো, এবং বললেন যে জ্বর যদি 104 ডিগ্রি না ছাড়ায় তবে চিন্তার কিছু নেই। কি বললো, যদি 104 ডিগ্রি যদি না ছাড়ায়, অর্থাৎ 104 ডিগ্রি, তাহলে চিন্তার কিছু নেই। অর্থাৎ ডাক্তার আশ্বস্ত করলেন যে ছেলেটির অবস্থা বিপজ্জনক নয়, যেহেতু জ্বর
104 ডিগ্রির নিচে, ঠিক আছে। This was light epidemic of flu and there was no danger if you avoided pneumonia. অর্থাৎ বলছে এটি এক মানে হালকা ধরনের এক ফ্লুর মহামারী, যেটা হয়েছে লাইট এপিডেমিক, একটা মহামারী কিন্তু হালকা ধরনের ফ্লু মহামারী। আর নিউমোনিয়া না হলে বিপদের কিছু নেই। অর্থাৎ বলছে ডাক্তার বললেন যে পরিস্থিতি মারাত্মক নয় অতটা, নিউমোনিয়া থেকে সতর্ক থাকলেই অসুবিধা আর হবে না। তো back in the room, I wrote the boy's temperature down and made a note of the time to give the various capsules. তো ঘরে ফিরে আমি ছেলেটির জ্বরের মাত্রা লিখে রাখলাম, অর্থাৎ বাবা কি করলেন, জ্বরের মাত্রাটা লিখে রাখলেন এবং কখন কোন ক্যাপসুল দিতে হবে তাও মানে লিখে রাখলাম। ডু ইউ ওয়ান্ট মি টু রিড টু ইউ? তুমি কি চাও আমি তোমাকে কিছু পড়ে শোনাই? মানে বাবা আর কি বলছে, ছেলের মনটাকে ভালো করার জন্য তাকে বই পড়ে শোনাতে চান, তো এইভাবে বলছে। অলরাইট, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট টু, যদি তুমি চাও, সেট দ্য বয়, ছেলেটি বলল। ছেলেটি দুর্বল কিন্তু তবু বাবার ইচ্ছেকে না করলো না। হিজ ফেস ওয়াজ ভেরি হোয়াইট অ্যান্ড দেয়ার ওয়ার ডার্ক এরিয়াস আন্ডার হিজ আইস। তো তার মুখটা খুব ফ্যাকাশে ছিল এবং চোখের নিচে কালি পড়েছিল। He lay still in the bed and seemed very detached from what was going on. তো সে চুপচাপ বিছানায় শুয়েছিল এবং চারিপাশের কি ঘটছে তার থেকে যেন অনেকটা সে দূরে ছিল, মানে ডিট্যাচ ছিল ফ্রম হোয়াট ওয়াজ গোয়িং অন। মানে ছেলেটা এতটাই অসুস্থ বা আতঙ্কিত যে সে চারপাশের বিষয়গুলি মনোযোগ দিতে পারছিল না, সে যেন মানসিকভাবে আলাদা হয়ে পড়েছে, এমন একটা বিষয়। I read aloud from Howard Pyle's book of Pirates, but I could see he was not following what I was reading. আমি হাওয়ার্ড পাইলের বুক অফ পাইরেটসের, অর্থাৎ দস্যুদের, পাইরেটস বলতে দস্যুকে বোঝানো হয়, তো দস্যুদের গল্প আমি কি করছিলাম, জোরে পড়ে শোনাচ্ছিলাম, ঠিক আছে, অ্যালাউড মানে জোরে পড়ে আমি শোনাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম সে আমি যা পড়ছি তা ঠিক মতন বুঝতে পারছে না, মানে আমি যা হি ওয়াজ নট ফলোয়িং হোয়াট আই ওয়াজ রিডিং, অর্থাৎ আমি যা পড়ছি সে ঠিক মতন সেটা বুঝতে পারছে না। অর্থাৎ বাবা ছেলের মন ভালো করতে বই পড়ে শোনাচ্ছে, কিন্তু ছেলেটি এতটাই চিন্তিত এবং অসুস্থ যে মনোযোগ দিয়ে ঠিক পড়তে পারছেন, মানে 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 মনোযোগ দিচ্ছে না, মনোযোগ দিয়ে ঠিক শুনতে পাচ্ছে না। কি বললাম, মনোযোগ দিয়ে ছেলে ঠিক মতন করে শুনতে পাচ্ছে না, মানে শুনছে না। তো হাউ ডু ইউ ফিল স্যাজ, আই আস্কড হিম। তুমি কেমন অনুভব করছো স্যাজ, আমি তাকে জিজ্ঞাসা করলাম। জাস্ট দ্য সেম সো ফার, হি সেড। এখন আগের মতোই আছি, সে বলল। আই স্যাট at the foot of the bed and read to myself while I waited for it to be time to give another capsule. তো আমি বিছানায় পায়ের দিকে বসে নিজের জন্য বই পড়তে লাগলাম যতক্ষণ না পরবর্তী ক্যাপসুল দেওয়ার সময় হয়, অর্থাৎ মানে বাবা ছেলের পাশেই থাকছেন এবং সময় মতো ওষুধ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। It would have been natural for him to go to sleep, but when I looked up, he was looking at the foot of the bed, looking very strangely. তো তার পক্ষে ঘুমিয়ে পড়া একেবারে পড়া স্বাভাবিক হতো, তার পক্ষে ঘুমিয়ে পড়া স্বাভাবিক হতো, কিন্তু আমি যখন আর কি তাকালাম, দেখলাম, আই লুকড আপ, আমি যখন তাকালাম দেখলাম কি দেখলাম, যে সে বিছানায় পায়ের দিকে তাকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে, স্ট্রেঞ্জলি, মানে সে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে, অর্থাৎ ছেলেটি চিন্তায় উদ্বেগের এতটাই ডুবেছিল যে ঘুমোচ্ছিল না, বরং একটা দৃষ্টি দিয়ে কিছু একটা ভাবছিল, এমন একটা বিষয়। হোয়াই ডোন্ট ইউ ট্রাই টু স্লিপ? তুমি ঘুমানোর চেষ্টা করছো না কেন? বাবা বলছে ছেলেকে। আইল ওয়েক ইউ আপ ফর দ্য মেডিসিন। তো আমি তোমাকে ওষুধ দেওয়ার সময় ডেকে দেব, ঠিক আছে, মানে বাবা ছেলেকে বিশ্রাম নিতে বললেন
এবং আশ্বস্ত করে বললেন যে তিনি সময় মতন ওষুধটা খাইয়ে দেবেন, যে তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে ওষুধটি খাইয়ে দেবো। আইড রাদার স্টে অ্যাওয়েক, আমি জেগেই থাকতেই চাই। মানে ছেলেটা বলছে যে ছেলেটা হয়তো মনে মনে করছে যে সে মারা যেতে পারে, এই ভয়ে সে জেগে থাকতে চায়। আফটার আ হোয়াইল হি সেড টু মি, মানে কিছুক্ষণ বাদে সে আমাকে বলল, ইউ ডোন্ট হ্যাভ টু স্টে ইন হিয়ার উইথ মি, তো তোমাকে আমার সাথে এখানে থাকতে হবে না পাপা, বাবা, ইফ ইট বদার্স ইউ, মানে যদি এতে তোমার সমস্যা হয় তোমাকে এখানে থাকতে হবে না। মানে বলছে ছেলেটি ভাবছে যে সে মারা যাবে, তাই সে চায় না যে তার বাবা কষ্ট পাক। এখানেই তার নির্ভরতা বা দায়িত্ববোধ একটা প্রকাশ পাচ্ছে, যেন একটা বলছে যে বাবা যদি কষ্ট হয় তো বাবাকে এখান থেকে চলে যাওয়াটাই ভালো, এমন একটা ভেবে নিয়েছে। তো ইট ডাজেন্ট ব্রদার মি, এটা আমার কোনো সমস্যাই করছে না। মানে বাবা আবার তাকে আশ্বস্ত করে বলছে যে তিনি তার সঙ্গেই থাকতে মানে ভালো বোধ করছেন, তার সঙ্গেই থাকতে চাইছেন। নো, আই মিন ইউ ডোন্ট হ্যাভ টু স্টে ইফ ইট ইজ গোয়িং টু বদার ইউ। তো না, আমার মানে ছিল যে যদি এতে তোমার অসুবিধা হয় তাহলে তোমাকে এখানে থাকতে হবে না, বলছে আর কি। তো তারপরে আই থট পারহ্যাপস হি ওয়াজ আ লিটিল লাইট হেডেড অ্যান্ড আফটার গিভিং হিম the prescribed capsules at 11 o'clock, I went out for a while. তো আমি ভাবলাম হয়তো সে একটু মাথা আর কি ঘোরাচ্ছে বা বিভ্রান্ত হয়ে পড়ছে, মাথা ঘুরছে বা একটু বিভ্রান্ত হয়ে পড়ছে। আর রাত তখন কটা না, হচ্ছে 11টা, ঠিক আছে। অ্যান্ড দেন কি বলছে দেখো, 11 o'clock, তো রাত 11টায় তাকে নির্ধারিত ক্যাপসুল দিয়ে, রাত কটায় দিতে হবে ক্যাপসুলটা, 11টায় তাকে মানে নির্ধারিত ক্যাপসুলটা দিয়ে আমি আর কি কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে গেলাম। মানে বাবা বুঝতে পারলেন যে ছেলেটির মনের অবস্থাটা হয়তো স্বাভাবিক নয়, ওষুধ দিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে নিতে বাইরে যান, মানে ওষুধটা দিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জন্য বাইরে যান। At the house, they said the boy had refused to let anyone come. তো বাড়িতে তারা বলল ছেলেটি কাউকে তার ঘরে আসতে দিচ্ছিল না। মানে ছেলেটি নিজেকে মানে অন্যদের থেকে আলাদা করে রেখেছিল। হয়তো সে ভেবেছিল যে মৃত্যুর জন্য একা থাকা উচিত। তার ভয় বা মানে ভুল বিশ্বাস তাকে একটা বিচ্ছিন্ন করে রেখেছিল অন্যদের থেকে। ঠিক আছে, চলো নেক্সট পার্টটা আমরা পড়বো। তো ইনটু দ্য রুম, যেটা আগে অলরেডি বললাম, তো সে চাইছিল না কেউ আর কি তার রুমেতে আসুক, এমন একটা বিষয়। ইউ কান্ট কাম ইন, হি সেড, ইউ মাস্টন্ট গেট হোয়াট আই হ্যাভ। তো তুমি ভেতরে আসতে পারো না, তুমি ভেতরে আসতে পারো না, সে বলল, এবং বলল তুমি যেন আমার মতন অসুস্থ না হও। ইউ মাস্টন্ট গেট হোয়াট আই হ্যাভ, মানে মাস্ট মানে মাস্ট নট, নিষেধ করা। অ্যান্ড গেট হোয়াট আই হ্যাভ, মানে আমার যার রোগে যা আমি ভুগছি যেন তোমার যেন না হয়, এমন একটা বলছে। অর্থাৎ ছেলেটি একটু উদ্বিগ্ন ভাবে তার অসুস্থতার জন্য অন্য কারোর মধ্যে যাতে ছড়িয়ে না যায়, তাই সে তাকে মানে মানে আর কি ভেতরে ঢুকতে মানা করছে, মানে ভেতরে ঢুকতে দিচ্ছে না আর কি। I went up I went up to him and found him in exactly the position I had left him, white-faced, but with the tops of his cheeks flushed by the fever, staring still as he had stared at the foot of the bed. অর্থাৎ বলছে আমি তার কাছে গেলাম, I went up to him, আমি তার কাছে গেলাম এবং দেখলাম, ঠিক আছে, and found, আমি তাকে দেখলাম যে সে ঠিক সেই অবস্থায় আছে, মানে আগের ঠিক যেমন আর কি এক্স্যাক্টলি আর কি সেম একই অবস্থায় আছে যেভাবে আমি আর কি তাকে রেখে গিয়েছিলাম, লেফট হিম, তাকে রেখে গিয়েছিলাম। মুখটা তার সাদা, কিন্তু জ্বরে আর কি গাটা একদম কি হয়ে গেছে না, প্রায় মানে একেবারে সেই গাল দুটো লাল হয়ে গেছে, জ্বরে গাল দুটো লাল হয়ে গেছে, চিক্স গুলো কি ফ্লাস্ট অর্থাৎ লাল হয়ে গেছে। এবং সে কি করছে না, এখনো তাকিয়ে আছে বিছানার তার পায়ের দিকে, যেমনটা আগে সে তাকিয়েছিল সেভাবেই, অ্যাট দ্য ফুট অফ দ্য বেড। মানে কি বলছে, ছেলেটি এতটাই অসুস্থ, চিন্তিত যে সে নড়ছেও না, মুখটা তার সাদা হয়ে গেছে এবং জ্বরের কারণে গালগুলো রঙিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। তার চোখে একটা ভয় বা চিন্তার একটা যেন চিন্তা যেন ফুটে উঠেছে। তো
আই টুক হিজ টেম্পারেচার, তো আমি কি করলাম, তার শরীরের তাপমাত্রা মাপলাম, আবার মাপলাম, ঠিক আছে, মানে শরীরের জ্বর বা তাপমাত্রা, এখানে টেম্পারেচার মানে। তো বলছে যে গল্পকার দেখাচ্ছে তার ছেলের জ্বর আছে কিনা সেটা যাচাই করার জন্য থার্মোমিটার ব্যবহার করছেন, আবার চেক করছে আর কি, দেখছে। হোয়াট ইজ ইট, কত হলো, মানে ছেলেটি উদ্বিগ্নভাবে জানতে চাইছে তার শরীরের তাপমাত্রা কত। তো তখন বলছে সামথিং লাইক 100, প্রায় 100-র মতন। আই সেড, আমি বললাম। ইট ওয়াজ 102.4 তো আমি প্রকৃতপক্ষে ছিল 102.4, মানে কথক আর কি ছেলেকে শান্ত করার জন্য কম তাপমাত্রা বললেন, তাপমাত্রা কম করে বললেন, যদিও আসলে তাপমাত্রা ছিল একটু বেশিই ছিল। ইট ওয়াজ 102 হি সেড, তো ওটা তো 102 ছিল, সে বলল। হু সেড সো, ছেলেটি আগেই ডাক্তার থেকে শুনেছে যে জ্বর 102 ডিগ্রি ছিল, তাই সে কথকের কথায় সন্দেহ করছে আর কি। তো হু সেড সো কথা বলছে, কে বলেছে, মানে জানতে চাইছে যে এই কথাটা কে বলেছে। বলছে দ্য ডক্টর, ডাক্তার বলেছে। ইউর টেম্পারেচার ইজ স্টিল, সরি, ইজ অল রাইট, তোমার শরীরের তাপমাত্রা এখন ঠিক আছে। আই সেড, আমি বললাম, ইটস নাথিং টু ওয়ারি অ্যাবাউট, মানে চিন্তার কিছু মানে কারণ নেই, মানে চিন্তা করার দরকার নেই। আই ডোন্ট ওয়ারি, তো আমি চিন্তা করছি না। হি সেড, সে বলল। বাট, কিন্তু আই ক্যান্ট কিপ ফ্রম থিঙ্কিং, কিন্তু মানে ভাবনা মাথা থেকে যাচ্ছে না, মানে আমি চিন্তা করছি না কিন্তু মনের গভীরে একটা ভয় কাজ করছে, সেই ভাবনাটা কিন্তু একদম যাচ্ছে না। ডোন্ট থিঙ্ক, আই সেড, জাস্ট টেক ইট ইজি, তো বলছে ভাবো না, অত ভেবো না, আমি বললাম, শুধু আরাম করো, ঠিক আছে, একটু তো বিশ্রাম নাও। তো আই এম টেকিং ইট ইজি, তো আমি শান্ত থাকারই আর কি চেষ্টা করছি, আরাম নেওয়ার চেষ্টা করছি। হি সেড, বললো, অ্যান্ড লুকড স্ট্রেট অ্যাহেড, এবং সে বললে এবং সোজা সামনে তাকালো। হি ওয়াজ এভিডেন্টলি হোল্ডিং টাইট অন টু হিমসেলফ অ্যাবাউট সামথিং, এবং সে স্পষ্টতই কিছু একটা নিয়ে নিজেকে চেপে ধরে রেখেছিল। অর্থাৎ এখানে ছেলেটি বাইরে শান্ত দেখালেও ভেতরে ভেতরে কিন্তু তার মনের মধ্যে একটা গভীর চিন্তা কাজ করছিল। টেক দিস উইথ ওয়াটার, নাও জল একটু খাও। ডু ইউ থিঙ্ক ইট উইল ডু এনি গুড, তো তুমি কি মনে করো এটা কোনো উপকারে আসবে? অফকোর্স ইট উইল, বলছে, অবশ্যই উপকার হবে, অর্থাৎ কথক মানে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে যেন ছেলেটির মনোবলটা বাড়ে। দেখো, I sat down and opened the pirate book and commenced to read, but I could see he was not following, so I stopped. তো আমি বসে কি করলাম না, দ্য পাইরেটস বইটিকে খুলে পড়া শুরু করলাম, ঠিক আছে, কমেন্সড মানে শুরু করলাম, পড়া শুরু করলাম, টু রিড, কিন্তু বুঝতে পারলাম যে সে মনোযোগ দিচ্ছে না। হি ওয়াজ নট ফলোয়িং, মানে সে মানে বুঝতে বা মনোযোগ দিতে পারছিল না। সো আই স্টপড, সেই জন্য আমি কি করলাম, থেমে গেলাম। অ্যাবাউট হোয়াট টাইম, অ্যাবাউট হোয়াট টাইম ডু ইউ থিঙ্ক আই এম গোয়িং টু ডাই, হি আস্কড, তো তুমি কি মনে করো, মানে ছেলের তার বাবাকে বলছে, তুমি কি মনে করো আমি কখন মারা যাব, সে জিজ্ঞাসা করলো, হি আস্কড। তখন বাবা বলছে, হোয়াট, মানে মানে কি কি, মানে বাবা তো হতবাক হয়ে ছেলের এমন প্রশ্ন শুনেছে, মানে এমন প্রশ্ন শুনে তো হতবাক হয়ে গেছে, ওই জন্য বলছে, হোয়াট, অ্যাবাউট হাউ লং উইল ইট বি বিফোর আই ডাই, আমি মরার আগে আর কতক্ষণ বাকি আছে, মানে আমি যে মারা যাব তো আমি আর কতক্ষণ টাইম পাবো, কতক্ষণ আমার সময় আছে। ছেলেটির ভুল ধারণা তাকে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। ইউ আর্নট গোয়িং টু ডাই, তুমি তো মরছো না। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হয়েছে, মানে বাবা বলছে কথা। ও ইয়েস আই অ্যাম, আরে হ্যাঁ আমি মরবো। আই হার্ড হিম সে 102, আমি শুনেছি সে বলেছে 102, মানে আর কি ডাক্তার যে বলেছে আর কি। পিপল ডোন্ট ডাই উইথ আ ফিভার অফ 102, 102 ডিগ্রি জ্বর হলে কেউ মরে না।
দ্যাটস আ সিলি ওয়ে টু টক। এটা একটা হাস্যকর কথা। সিলি বলতে বোকামি, একটা হাস্যকর কথা। মানে বাবা আর কি ছেলের ভুল ভাঙানোর চেষ্টা করছে ব্যাপারটাকে নিয়ে। তো আই নো দে ডু, আমি জানি তারা মরে। At school in France, the boys told me you can't live with 44 degrees. ফ্রান্সের স্কুলে ছেলেরা বলেছে 44 ডিগ্রিতে কেউ বাঁচে না। আই হ্যাভ গট 102, আর আমার তো জ্বর 102। মানে একটা বিভ্রান্তি মূল কারণ পরিষ্কার হয় যে সে সেলসিয়াস আর ফ্যারেনহাইট মানে স্কেলের পার্থক্যটা সে বুঝতে পারে না। তো হি হ্যাড বিন ওয়েটিং টু ডাই অল ডে এভার সিন্স 9 o'clock ইন দ্য মর্নিং। সে সকাল 9টা থেকে সারাদিন মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল। ইউ পুওর স্যাচ, বলছে মানে তোমার অবস্থা থেকে খারাপ লাগছে। আই সেড, আমি বললাম। পুওর ওল্ড স্যাচ অর্থাৎ মানে খারাপ যে লাগছে আর কি, সেটা বলছে কথাটা। ইটস লাইক আ মাইলস অ্যান্ড কিলোমিটার্স, এটা মাইল আর কিলোমিটারের মতন ব্যাপার। ইউ আর্নট গোয়িং টু ডাই, তুমি মরছো না। দ্যাটস এ ডিফারেন্ট থার্মোমিটার, এটা ভিন্ন থার্মোমিটার। অন দ্যাট থার্মোমিটার 37 ইজ নর্মাল, ওই থার্মোমিটারে 37 স্বাভাবিক। অন দিস কাইন্ড ইটস 98, আর এটাতে কত 98। তো তারপরে বলছে আর কি, তার বাবা তাকে বোঝাচ্ছে আর কি ব্যাপারটা, যে সেলসিয়াস আর ফারেনহাইটের পার্থক্য বুঝতে না পারায় সে তো ভয় পেয়েছে, সেটাকেই বলছে এখানে, মানে মাইল আর কিলোমিটারকে কম্পেয়ার করে। আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? অ্যাবসলিউটলি, মানে বলছে একদম নিশ্চিত। আই সেড, আমি বললাম। ইটস লাইক আ মাইলস অ্যান্ড কিলোমিটার, এটা মাইল আর কিলোমিটারের মতন ব্যাপার। ইউ নো, অর্থাৎ যেমন আর কি তুমি জানো, লাইক হাউ মেনি কিলোমিটার্স উই মেক হোয়েন উই ডু 70 মাইলস ইন। তো মানে যেমন ধরো আমরা যখন 70 মাইল চলি তখন কত কিলোমিটার হয়, বলছে আর কি, যে হাউ মেনি কিলোমিটার্স উই মেক হোয়েন উই ডু 70 মাইলস ইন। দা কার, অর্থাৎ যেটা আর কি একটু আগেই বললাম, যে মাইল আর কিলোমিটারের মধ্যে যে ডিফারেন্সটা, যেটা আর কি বলা হচ্ছিল, ঠিক আছে। তো দেখো কি বলছে তারপরে নেক্সট যে লাইনটা। ও হি সেড, ওহো সে বলল, মানে দুঃখ অনুভব প্রকাশে করে বলল। মানে এই যে ব্যাপারটা, এই বাক্যটার মধ্যে খুব সংক্ষিপ্ত হলেও আবেগ ভরা ব্যাপারটা। মানে ওহ শব্দটি গভীর আবেগ ও বিস্ময় অথবা ভেতরে লুকোনো যন্ত্রণার একটা প্রকাশ। অনেক কিছু বলার পরিবর্তে একটিমাত্র শব্দে সে তার অনুভূতিটা প্রকাশ করছে। বাট his gaze at the foot of the bed relaxed slowly, কিন্তু বিছানার পায়ের দিকে তার দৃষ্টিটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। হ্যাঁ, আস্তে আস্তে তার শান্ত হয়ে এলো। অর্থাৎ এই লাইনটা বোঝাচ্ছে যে যে ক্যারেক্টারের মধ্যে যেই মানসিক বা আবেগ একটা গত চাপ ছিল, তা একটু একটু করে হালকা হতে শুরু করছে। আগে যে বিছানার দিকে তাকিয়ে নিশ্চয়ই দুঃখ বা টেনশনে ছিল, কিন্তু এখন সেটা ধীরে ধীরে আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে। দ্য হোল্ড ওভার হিমসেলফ রিল্যাক্সড টু ফাইনালি, অর্থাৎ শেষ পর্যন্ত নিজের উপরে সে কঠোর নিয়ন্ত্রণ ছিল, সেটাও শিথিল হয়ে গেল। And the next day it was very slack, and he he cried very easily at little things that were of no importance. তো নেক্সট দিনে, মানে বলছে এখানটায় যে বলছি দেখো, অ্যান্ড দ্য নেক্সট ডে ইট ওয়াজ ভেরি স্ল্যাক, অর্থাৎ আর পরের দিনে সেই নিয়ন্ত্রণ একেবারে দুর্বল হয়ে পড়েছিল। অর্থাৎ এখানে বোঝাচ্ছে পরের দিন পুরোপুরি আবেগ প্রবণ হয়ে পড়েছে, নিজের মনকে আর শক্ত করে রাখতে পারছিল না, ভেতরের কষ্ট সব বাইরে চলে আসছিল। অ্যান্ড তো এখানেই স্ল্যাক বলতে অ্যাকচুয়ালি কি, নিয়ন্ত্রণহীন, দুর্বল। অ্যান্ড নেক্সট কি বলছে দেখো লাস্টের কথা, অ্যান্ড হি ক্রাইড ভেরি ইজিলি অ্যাট লিটল থিংস দ্যাট ওয়ার অফ নো ইম্পর্টেন্স, এবং আর সে খুব সহজেই কেঁদে ফেলেছিল এমন ছোট্ট বিষয়ে যেগুলো কোনো গুরুত্বই আর কি ছিল না। তো বুঝলে, এই অংশের মধ্যে আমরা দেখলাম কি, যে কিভাবে একজন মানুষ ধীরে ধীরে তার আবেগের উপরে নিয়ন্ত্রণ হারায়। প্রথমে সে সংযত থাকে, কিন্তু এরপর চোখের দৃষ্টি শান্ত হয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত স্যার নিজেকে ধরে রাখতে পারে না, আর ছোট্ট ছোট্ট বিষয়ে কান্না করে ফেলতে থাকে। এটা মানবিক আবেগের গভীরতম দুর্বলতার এক দারুণ চিত্র আর কি। তাহলে আমরা গল্পটায় কি পেলাম, যে গল্পের মধ্যে বর্ণনাকারী একজন নামহীন পিতা,
তার 9 বছর বয়সী ছেলে স্যাজ, যে ইনফ্লুয়েঞ্জা আর কি ফ্লু তে আক্রান্ত হয়ে পড়ে এবং মানে ছেলেটি বলেই যে তার মাথা ব্যথা করছে। তো তার বাবা তার কপালে হাত দিয়ে বোঝেন ছেলের জ্বর হয়েছে। একজন ডাক্তার আসে, পরীক্ষা করে জানায় যে ছেলের জ্বর 102 ডিগ্রি, কিন্তু ছেলে ভুল করে ভাবে যে এটি 102 ডিগ্রি সেলসিয়াস, যা আসলে মারাত্মক একটা তাপমাত্রা। তো স্কুলে শোনা মতে মানে সে শুনেছে আর কি যে 44 ডিগ্রি সেলসিয়াস ওপরে গেলে মানুষ মারা যায়। ঠিক আছে, মারা যায় এবং সেই কারণে আম, এই কারণে ছেলেটি খুব নির্বাক হয়ে যায় এবং চুপচাপ শুয়ে থাকে, কারো কথা শোনে না, সোজা তাকিয়ে থাকে, একটা অস্বাভাবিক একটা আচরণ করে। তো তার বাবা ভাবে ছেলেটা বুঝি অসুস্থর কারণে এমন করছে। তো বাবা তাকে আনন্দ দেওয়ার জন্য মানে দস্যুদের গল্পের বই পড়ে শোনান, কিন্তু ছেলের মনোযোগ একদমই থাকে না। পরে বাবা কিছু সময়ের জন্য বাইরে যান। তিনি যখন আসেন দেখেন যে পিতা যখন আসেন, এসে তার সঙ্গে ফিরে এসে আবার তার বাবা যখন মানে কথা বলে ছেলের সঙ্গে, তখন ছেলের ভুল বোঝাবুঝি বিষয়টি আবিষ্কার করে। মানে ছেলেটি ভেবেছিল যে আজ সে মারা যাবে, কিন্তু তার বাবা এই ফ্যারেনহাইট এবং সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য বুঝিয়ে বলে, আর সে বুঝতে পারে। মানে ভয়টা তখন ভিত্তিহীন ছিল। তখন থেকেই সে একটা মানসিকভাবে শান্ত হয় এবং সুস্থ হয়ে ওঠে। অর্থাৎ আর ডেজ ওয়েট অর্থাৎ একদিনের প্রতীক্ষা। এই একদিন মানে ওই স্যাচের মৃত্যুর প্রতীক্ষায় কাটানোর দিন, মানে ওই ছেলেটির মৃত্যুর প্রতীক্ষার কাটানোর দিন। ভুল ধারণায় সে ভাবে যে মারা যাবে, তো সেই আতঙ্ক একা একদিন কাটায় কাউকে কিছু না জানিয়ে। তো এইভাবেই আর কি তোমার একটা ভুল ধারণা বা শিশু মন, ছোট্ট ছেলেটা তাই ফ্যারেনহাইট আর সেলসিয়াসের পার্থক্য বোঝে না। এই ছোট্ট ভুল তাকে এত ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা দেয় একটা দিন। আর সে মানে সে কারো কাছে তার ভয়ও প্রকাশ করে না, চুপচাপ নিজের মৃত্যু নিয়ে আফসোস করে। তো এটাই আর কি লেখার অন্যতম বৈশিষ্ট্য, একটা অপ্রকাশিত আবেগকে। আর এখানে পিতা পুত্রের একটা সম্পর্ক। তো বাবার চোখে মানে সেই ছোট্ট শিশু সে এখনো, কিন্তু তার এই অভিজ্ঞতা তাকে আরো পরিণত করে তোলে। তো এইভাবেই এই গল্পে মানে বলা হয়েছে যে একটা মানে আতঙ্ক গল্পের গভীরে ঢুকে আছে আর কি, তো ওই ছেলেটির মনের মধ্যে এই অদৃশ্য অংশটাই গল্পের একটা আবেগ সৃষ্টি করে। তো ডেজ ওয়েট একটা সংক্ষিপ্ত কিন্তু গভীর গল্প। এটা একটা ভুল বোঝাবুঝির ফলে একজন শিশুর মনের যন্ত্রণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটা শুধু অসুস্থতার গল্প নয়, বরং ভয়ের সঙ্গে একা লড়াই করার গল্প, একজন পিতা সন্তানের প্রতি মনোযোগী হওয়ার গল্প এবং মানুষের মনের ভেতরে অদৃশ্য যন্ত্রণার প্রতিচ্ছবি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো গল্পটা। তো আরেকটা তোমাদের সিলেবাসে বাকি রয়েছে, দেখি আমার টাইম পেলে আমি চেষ্টা করছি সিলেবাসটা ওটা কমপ্লিট করে দিতে। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা।